প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রথমবার সাদর সম্ভাষণ জানাই। আজ তোমরা একাদশ শ্রেণীতে পদার্পণ করেছো, আমাদের কলেজে ভর্তি হয়েছো। আজ তোমাদের আমার ফার্স্ট ক্লাস। আমি তোমাদের আজ পড়াবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রারম্ভিক আলোচনা ও আমার পরিস্থিতিটা। হিসাব বিজ্ঞান কলেজে আমরা হিসাব বিজ্ঞান টিচার আছি 4 জন, তার ভিতর আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই 2টা বছরই প্রথম পত্র নিয়ে আলোচনা করব, অন্য স্যারে সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করবে। পল্লবী মহিলা কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাই। প্রতিদিন আমাদের ক্লাস থাকবে, তোমরা ক্লাসগুলো ফলো করবে। আর তোমরা নতুন স্টুডেন্ট আমাদের কলেজে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। আমাদের কলেজের নাম আগেই আমি বলেছি, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি হিসাব বিজ্ঞানের প্রধান। আমার টপিকস আজকের প্রারম্ভিক আলোচনা ও আমার পরিস্থিতি এবং হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের পরিস্থিতিটা তোমাদের সামনে তুলে ধরব। আমাদের বোর্ডে এখানে লেখা আছে, আপাতত দেখো তোমরা 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রী, এবং বিষয়বস্তু আমাদের প্রারম্ভিক আলোচনা ও পরিস্থিতি। একটু খেয়াল করো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী শিক্ষক তাপস কুমার শাখারি, প্রভাষক হিসাব বিজ্ঞান, শিক্ষাবর্ষ 2020-21, বিষয়বস্তু প্রারম্ভিক আলোচনা ও পরিস্থিতি। প্রারম্ভিক আলোচনা ও পরিস্থিতির ভিতরে প্রথমে আমার পরিচয়টা তোমাদের জানা দরকার। আমি তাপস কুমার শাখারি, আমার গ্রামের বাড়ি মাগুরা ডিস্ট্রিক্ট, এবং আমি মিরপুর 10 নম্বরে থাকি। অফিস স্কুলের পাশেই থাকি, এখানে দীর্ঘদিন আছি। গ্রামের বাড়ি মাগুরা, আগেই বলেছি আমার গ্রামের বাড়ি মাগুরা, আর থাকি মিরপুর 10 নম্বর। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বিইবিডি থেকে MBA করেছি, এবং দীর্ঘ 19 বছরের আমার শিক্ষকতার অভিজ্ঞতা। এই কলেজে আমি আছি 11 বছর, অন্যান্য কলেজে আমি 8 বছর শিক্ষকতা করেছি। তাই তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে যে কোনো কোশ্চেন, যে কোনো সমস্যা আমার কাছে তোমরা তুলে ধরতে পারো, এবং সেটা খুব সাবলীলভাবে উত্তর পাবে, খুব ফ্রেন্ডলিভাবে উত্তর পাবে। আজ আমি তোমাদেরকে পড়াবো, আগেই বলেছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রারম্ভিক আলোচনাটা। প্রারম্ভিক আলোচনা করতে হলে প্রথমে আমাকে এই হিসাব বিজ্ঞানের কয়টা অধ্যায় আছে এবং প্রতিটা অধ্যায়ে কি কি আছে সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায়ের ভিতরে তোমরা ক্লাস 9-10-এ 10টি অধ্যায় প্রায় কয়েকটা অধ্যায় করেছো, বেশিরভাগই অধ্যায়গুলো করেছো। এখানে জাস্ট একটু বাড়তি আকারে এবং একটু কঠিন আকারে দেওয়া আছে, সেগুলো তোমরা আমাদের সাথে সাথে করবে। যেহেতু করোনা পরিস্থিতিতে ক্লাসে যাওয়া আপাতত সম্ভব হচ্ছে না, তাই তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে থাকবে, অনলাইন ক্লাসগুলো দেখবে, এবং আমরা যে বইটা পড়াবো সেই বইটা তোমাদের পরবর্তীতে আমরা জানিয়ে দেব। আমি আজই জানিয়ে দিই, আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র কমার্স কলেজে সালাম স্যারের বইটা পড়াবো। তোমরা সবাই সালাম স্যারের বইটা কিনবে। কমার্স কলেজ বললে হবে, যে কোনো লাইব্রেরি থেকে, মিরপুর 10 নম্বরই হোক, 12 নম্বরই হোক, সালাম স্যারের অ্যাকাউন্টিং বই। সালাম স্যারের অ্যাকাউন্টিং বইটা খুবই সুন্দর, সাবলীল এবং প্রাণবন্ত, যেটা খুবই সহজেই বোঝা যায়, এবং গুরুত্বপূর্ণ কিছু আইটেম আছে এর ভিতরে। তাই সালাম স্যারের বইটাই আমরা চুজ করেছি, এবং এই সালাম স্যারের বইটাই তোমরা কিনবে। ক্লাসে আমরা যখন করোনা থাকবে না, যখন ক্লাস হবে, তখন আমরা এই বইটাই করাবো, এবং আমরা এই অনলাইন ক্লাসেও সালাম স্যারের বইটা করাবো। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, মনে রেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র
অবশ্যই অবশ্যই সালাম স্যারের বইটা কিনবে এবং এটাই আমরা পড়াবো। তাহলে দেখা যাক আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কয়টি অধ্যায় আছে? মোট 10টি অধ্যায় আছে। প্রথম আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। প্রথমটা আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি, মানে হিসাব বিজ্ঞান কাকে বলে, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং অন্যান্য জিনিসের সৃষ্টি, এটা আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। দ্বিতীয়টা আছে হিসাবের বৈষম্য। হিসাবের বইয়ের ভিতরে আমার আছে ডেবিট ক্রেডিট নির্ণয়, তারপরে আছে জাবেদা, এরপরে আছে খতিয়ান, তারপরে আছে 3 গড়া নগদান বই, 1 গড়া, 2 গড়া, 3 গড়া এবং খুচরা নগদান বই। এই মোটামুটি আমাদের হিসাবের বইয়ের ভিতরে আছে। তৃতীয় অধ্যায়ে আমার আছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী, প্রয়োজনীয়তা এবং ব্যাংক, নগদ ও ব্যাংকের ভিতর পার্থক্য কী, এবং পরবর্তীতে ম্যাথ। এই ম্যাথগুলো আমরা করব। চতুর্থ অধ্যায় আছে আমাদের রেওয়ামিল। রেওয়ামিল অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমাদের কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এই রেওয়ামিলের ভিতরে আমাদের ডেবিট এবং ক্রেডিট, মূলত কাজটা হবে ডেবিট ক্রেডিট সেনা। আমরা জানি যে একটু আলোচনা করা দরকার ডেবিট এবং ক্রেডিট। ডেবিটের সমস্ত প্রকার খরচ, ক্ষতি, ব্যয় যাবে এবং সম্পদগুলো যাবে। ক্রেডিটের সমস্ত প্রকার আয়, ব্যয়, আয় এবং মূলধন। এই আছে আমাদের দুই পক্ষ সমান হয়ে গেলে তখন রেওয়ামিলটা মেলবে। আর যদি দুই পক্ষ সমান না হয় তাহলে বুঝতে হবে কোথাও ভুল আছে। কখনো দুই পক্ষ সমান না হলেও আমাদের রেওয়ামিলটা মেলবে না ঠিক, কিন্তু সঠিক হবে। সেক্ষেত্রে আমাদের অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হবে। পঞ্চম অধ্যায় আছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই নীতিমালায় শুধু এখানে থিওরিটিক্যাল জিনিস, এই থিওরিটিক্যাল জিনিস এখান থেকে অবজেক্টিভটা বেশি থাকে, তাই পঞ্চম অধ্যায়টা তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ অবজেক্টিভ এখানে বেশি থাকে। ষষ্ঠ অধ্যায় আছে আমাদের প্রাপ্য হিসাবের বৈষম্য। প্রাপ্য হিসাবের বইয়ের ভিতর থেকে আমাদের ম্যাথমেটিক্স আছে, ম্যাথটা আমাদের করতে হবে। সপ্তম অধ্যায় আছে আমাদের কার্যপত্র। কার্যপত্র তোমাদের অজানা, যেহেতু 9, 10-এ কার্যপত্রটা করো নাই। প্রাপ্য হিসাবও তোমাদের অজানা, এটা তোমরা 9, 10-এ করো নাই, এখানে এসে নতুন, তো এগুলো করতে হবে। অষ্টম অধ্যায় আছে অব্যবসায় দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব, অর্থাৎ অবচয়। এই অবচয় সম্পর্কে তোমরা হয়তো সামান্য জেনে থাকতে পারো, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম তোমরা করো নাই, এখানেও তোমাদের নতুন এটা, তাই এটা আমরা খুব সুন্দর করে করব। খুব সহজ অধ্যায় এবং খুব নিয়মের ভিতরে থাকলে একেবারে ইজি। নবম অধ্যায় আছে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি। এটাও তোমাদের প্রায় অপরিচিত, সামান্য একটু 9, 10-এ ছিল। দশম অধ্যায় আছে আর্থিক অবস্থার বিবরণ। দশম অধ্যায় আছে আর্থিক অবস্থার বিবরণ, নবম অধ্যায় আছে আর্থিক অবস্থার বিবরণী। দশম অধ্যায় আছে একতরফা দাখিলা পদ্ধতি। এই 10টা অধ্যায় থেকে মোট অঙ্ক আসবে আমাদের 11টা, এবং 11টার ভিতর থেকে তোমাদের করতে হবে 7টা, 7, 10-কে 70 এবং 30 নম্বরের অবজেক্টিভ থাকবে। তাহলে অঙ্ক আসবে কয়টা? 11টা। ক পার্ট এবং খ পার্ট দিয়ে 11টা অঙ্ক, তার ভিতর থেকে 7টির অ্যান্সার করতে হবে, 7, 10-কে 70। তার ভিতরে ক পার্টে আমার 2টা অঙ্ক থাকবে আর্থিক অবস্থা বিবরণী, সে 2টা অঙ্কেরই অ্যান্সার করতে হবে। খ পার্টে থাকবে 9টা অঙ্ক, তার ভিতর থেকে তোমাদের 5টা অঙ্ক করতে হবে। মোট 5, 10-কে 50, আর এখানে 20, 70। আর অবজেক্টিভে থাকবে 30 নম্বর। মোট 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তাহলে আমরা একটু বোর্ডের দিকে যাই, বোর্ডে যেয়ে অধ্যায়গুলো একটু লিখি। এরপরে আমরা ফার্স্ট আলোচনা করব জাবেদা। জাবেদা যে জানবে সে সমস্ত কিছু জানবে, জাবেদা যে ভালো পারবে সে সমস্ত কিছু ভালো পারবে। আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে যেটা প্রথমেই আছে হিসাব সমীকরণটা আমরা না করিয়ে প্রথমে আমরা জাবেদা করব, তাই জাবেদা নিয়েই প্রথমে আমরা আলোচনা করব আজ। তাহলে বোর্ডের দিকে একটু খেয়াল করো। আমরা পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণীর শিক্ষক তাপস কুমার শাখারি, প্রভাষক হিসাব বিজ্ঞান, শিক্ষাবর্ষ 2020-21, বিষয়বস্তু প্রারম্ভিক আলোচনা ও পরিচিতি। তাহলে আমরা এটা মুছি আপাতত।
আমাদের মোট অধ্যায় আছে 10টি। পরীক্ষায় অঙ্ক থাকবে এগারো। উত্তর দিতে হবে 7। ক পাঠ ক অংশে 2টি, খ অংশে 9টি প্রশ্ন থাকে। ক অংশে বা ক বিভাগে 2টির যে কোনো 2টি অ্যান্সার করতে হবে, 2টি উত্তর দিতে হবে। মোট 20 নাম্বার। 20 নাম্বার। খ বিভাগে 5টির উত্তর দিতে হবে। 50 নাম্বার। মোট 70 নাম্বার। অবজেক্টিভ থাকবে 30 নাম্বার। সর্বমোট 100 নাম্বার। সর্বমোট 100 নাম্বার। এটা সবসময় মনে রাখবে তোমরা। এখন আমরা 10টা অধ্যায়ের নাম লিখব। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য। তৃতীয় অধ্যায় ব্যায়াম সমন্বয় বিবরণ। চতুর্থ অধ্যায় রেওয়ামি। পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা। ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের বৈষম্য।
প্রাপ্য হিসাবের বৈষম্য, প্রাপ্য হিসাব, সপ্তম অধ্যায়। কার্যপত্র, অষ্টম অধ্যায়। দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব সমূহ, হিসাব বা অবসর। নবম অধ্যায়। আর্থিক অবস্থার বিবরণী। দশম অধ্যায়। একতরফা দাখিলা পদ্ধতি। এই 10টি অধ্যায়, অবশ্যই অধ্যায়গুলো জানা তোমাদের দরকার। এই 10টি অধ্যায় থেকে 11টি অঙ্ক থাকবে। 11টি অঙ্কর ভিতর থেকে 7টির অ্যান্সার করতে হবে, 70 নাম্বার, আর অবজেক্টিভে 30 নাম্বার। তাহলে প্রথম অধ্যায় আমার হিসাব বিজ্ঞানের পরিচিতি। আগেই বলেছি হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, এর পরিধি, আওতা এবং সর্বশেষে হিসাবের সমীকরণটা এর ভিতরে কিছুটা আছে। দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য। হিসাবের বৈষম্যের ভিতরে হিসাব সমীকরণ আছে, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় আছে, যে তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি যেটাকে আমরা বলি আছে। এরপর দুতরফা দাখিলা পদ্ধতির ভিতরে জাবেদা করতে হবে, জাবেদার পর খতিয়ান করতে হবে, খতিয়ান পরে আমাদের নগদান হিসাব আছে। নগদান হিসাবের আবার প্রকারভেদ আছে। নগদান হিসাব আবার কয়েক প্রকার, এক গড়া, 2 গড়া, 3 গড়া এবং খুচরা নগদান বই। এই মোটামুটি আমাদের হিসাবের বৈষম্য। তৃতীয় অধ্যায় আমার ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক ও নগদের ভিতর পার্থক্য, গড়মিলের কারণ এবং ম্যাথ সমূহ আছে। চতুর্থ অধ্যায় আমার আছে রেয়ামিল। রেয়ামিলের ভিতরে আমার ডেবিট ক্রেডিট আমাদের মেলাতে হবে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। এটা আমরা জার্নাল করতে গেলে আমরা ডেবিট ক্রেডিটটা পেয়ে যাব, যে কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়। পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা, এখানে থিওরি, এখানে কোনো অঙ্ক নাই, তাই এই থিওরিটা অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে অবজেক্টিভটা বেশি থাকে। ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, এখানে আমাদের ম্যাথ আছে, ম্যাথের নিয়মকানুন আমরা প্রতিটা অধ্যায়, এবং এটা তোমাদের অজানা, এই অজানা অধ্যায়টা তোমাদের ভালো করে করতে হবে। সপ্তম অধ্যায় আছে কার্যপত্র। কার্যপত্রটাও আমাদের অজানা আছে, মানে তোমাদের অজানা, এটাও তোমাদের করতে হবে ভালো করে। অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান হিসাব বা অবসর, যেটা তোমরা জেনে থাকবো অবসরের নাম, কিন্তু এই অধ্যায়ের যে অঙ্কগুলো কিভাবে আসে সেটা তোমরা জানো না, এটা তোমাদের কাছে নতুন অধ্যায়। নবম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী। এটা তোমাদের কাছে পরিচিতি একটা অধ্যায়। এই পরিচিতি অধ্যায়টা তোমরা করে আসছো এবং এখানে একটু বিস্তারিত অঙ্ক করতে হবে। দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি তোমরা করেছো, বাট একতরফা দাখিলা পদ্ধতি সেভাবে তোমরা শিখতে পারো নাই, তাই একাদশ শ্রেণীতে আমরা এটা মোটামুটি করব এবং ভালো করেই করব। তাহলে অধ্যায়গুলো আপাতত দেখো, পরে আমি জাবেদা নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, অধ্যায়গুলো দেখলে, এই অধ্যায়গুলো এখন আমি বোর্ড থেকে মুছি।
হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে জানতে হলে আমাদের হিসাব বিজ্ঞানের জনকের নাম জানতে হবে। তোমরা অবশ্যই জানো, হয়তো বা ভুলে গেছো, অনেকদিন তোমাদের বইয়ের সাথে সম্পর্ক নাই। তার বাড়ি কোথায় ছিল, তিনি কী ছিলেন, মোটামুটি তিনি কি আবিষ্কার করেছেন, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমার প্রথম কোশ্চেন আছে হিসাব বিজ্ঞানের জনকের নাম কি। পরবর্তীতে আসবো আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা আমরা বিস্তারিত যখন জানবো তখন মোটামুটি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা জানবো। যদিও তোমরা জানো, বাট আমাদের কাছ থেকে এখনও জানো নাই, আমরা জানাবো। তাহলে প্রথম কোশ্চেন আছে হিসাব বিজ্ঞানের জনকের নাম কি। তোমরা অবশ্যই এটা পারবে। হিসাব বিজ্ঞানের নাম, তারপরও আমি বলি, হিসাব বিজ্ঞানের জনকের নাম লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি, তার বাড়ি ছিল ইতালির ভ্যানিস শহর। তার বাড়ি ছিল ইতালির ভ্যানিস শহর। তিনি মূলত একজন ধর্মযাজক ছিলেন এবং গণিতশাস্ত্রবিদ। ধর্মযাজক এবং গণিতশাস্ত্রবিদ ছিলেন। তাহলে বুঝতেই পারছো, একজন ধর্মযাজক এবং গণিতশাস্ত্রবিদ হয়ে তিনি এই হিসাব বিজ্ঞানের উপরে সমস্ত চর্চা করে দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে আজকে আমরা আধুনিক যুগে তারই গুণগান গাই। তাহলে তিনি কতশো বছর আগে এটা হিসাব বিজ্ঞানটা আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার হয়েছিল 1494 খ্রিস্টাব্দ। 1494 খ্রিস্টাব্দে 500 বছরের বেশি সময় ধরে আগে এই লুকা প্যাসিওলি তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নামে একটা বই লিখছিলেন। সে বইটার নাম কী ছিল আমি জানতে হবে। বইটার নাম কী ছিল? বইটার নাম ছিল সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট অ্যান্ড প্রপোর্শন লিটা। আমি আবারও বলছি, সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট অ্যান্ড প্রপোর্শন লিটা। তাহলে তোমাদের কাছে এখন কোশ্চেন হতে পারে যে লুকা প্যাসিওলি একজন ধর্মযাজক এবং গণিতশাস্ত্রবিদ হয়ে কীভাবে একজন হিসাব বিজ্ঞানের জনক হলেন। এটা আমারও কোশ্চেন। আসলে এগুলো সবই গড গিফটেড এবং তার সাধনা, তার আরাধনা, তিনি এই হিসাব বিজ্ঞানের জনক হিসাবে পরিচিতি লাভ করেছেন। তাহলে হিসাব বিজ্ঞানের জনকের নাম কি? লুকা প্যাসিওলি। তার বাড়ি কোথায় ছিল? ইটালির ভ্যানিস শহরে। তিনি একজন ধর্মযাজক ও গণিতশাস্ত্রবিদ ছিলেন। তিনি দুতরফা দাখিলা পদ্ধতির উপরে প্রথমে বইটি লেখেন, যে বইটির নাম ছিল সুমা ডি অ্যারিথমেটিকা প্রপোর্শনেট অ্যান্ড প্রপোর্শন লিটা। এই আছে আমাদের মোটামুটি জনকের পরিচিতিটা, এবং আরও বিস্তারিত আমাদের জানতে হবে। জানার জন্য আমাদের বই পড়তে হবে। সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে সবই জানব। তাই তোমরা, আজ আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে জাবেদা। পরবর্তীতে আমরা থিওরিটিক্যালে আসবো, কিন্তু জাবেদা নিয়ে একটু আমাদের আলোচনা আছে। এই জাবেদা আমাদের কিভাবে করব, ডেবিট ক্রেডিট নির্ণয়টা কিভাবে হবে, মোট কথা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি হবে, আর এই কয়টা পদ্ধতিতে আমরা সাধারণত জাবেদা করে থাকি। তাহলে আসা যাক আমাদের পদ্ধতি কি। জাবেদার পদ্ধতি আছে দুইটি। জাবেদার পদ্ধতি কয়টি? দুইটি। একটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটা হচ্ছে সনাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতি, সনাতন পদ্ধতি। প্রথমটা আছে আধুনিক পদ্ধতি, দ্বিতীয়টা আছে সনাতন পদ্ধতি। যদি আমরা প্রথমটা বলি সনাতন পদ্ধতি, তাও আমাদের হবে, কারণ সনাতন মানে ওল্ড, যেটা আমরা প্রথমে আমরা পেয়েছি, পরে আধুনিকে আসছে। তাহলে হিসাব পদ্ধতি দুইটি। হিসাব পদ্ধতি আমি একটু শর্ট আকারে দেখি। হিসাব পদ্ধতিটা দেখার পরে আমরা জাবেদার ভিতরে ঢুকব। হিসাব পদ্ধতি দুইটি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, সনাতন পদ্ধতি। আধুনিক মানে বর্তমানে যেটা চলছে, সনাতন মানে আমরা শুরু থেকে যেটা করে আসছি, অর্থাৎ 1494 খ্রিস্টাব্দের পর থেকে আমাদের 1850 পর্যন্ত যেটা ছিল সেটাকে আমরা বলি সাধারণত সনাতন পদ্ধতি।
আধুনিক পদ্ধতি 1850-এর পর থেকে বর্তমান পর্যন্ত যেটা আছে সেটা আমাদের আধুনিক পদ্ধতি। তাহলে এই সনাতন পদ্ধতির হিসাব কয়টি, আধুনিক পদ্ধতির হিসাব কয়টি? সনাতন পদ্ধতির হিসাব আছে 3টি। একটা আছে ব্যক্তিবাচক হিসাব, আরেকটা আছে সম্পত্তিবাচক হিসাব, আর একটা আছে নামিক বা আয় ব্যয় হিসাব। তাহলে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5টি: সম্পদ, আয়, ব্যয়, দায় ও মালিকানা সত্ত্ব। আমাদের এই হিসাব পদ্ধতি না জানলে অবশ্যই জাবেদা আমরা ভালো করে বুঝবো না, তাই হিসাব পদ্ধতি জানা আমাদের একান্ত দরকার। তাই হিসাব পদ্ধতি আমাদের 2টি, একটা আধুনিক পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে আবার হিসাব পদ্ধতিকে আমরা 3 ভাগে ভাগ করছি: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে আমরা 5 ভাগে ভাগ করছি: সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। এখান থেকে মোটামুটি আমাদের শুরু হয়ে যাবে জাবেদা। এই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম করব সেটা জানবো, তারপরে আমরা জাবেদার ভিতরে ঢুকবো। তাহলে হিসাব পদ্ধতির একটু ভালো করে দেখো। শিক্ষার্থী, তাহলে হিসাব পদ্ধতিটা তোমরা মোটামুটি দেখলে। এখন আমরা হিসাব পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা আমরা কিভাবে আসবো সেটা আমরা আপাতত একটু জানবো। তবে সেটা সনাতন পদ্ধতিতে আগে জানবো, তারপরে আধুনিক পদ্ধতিতে আসবো। সনাতন পদ্ধতি, এক নম্বর আছে ব্যক্তিবাচক হিসাব, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। সনাতন পদ্ধতিতে আমরা বলছি ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আয় ব্যয় বাচক। ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? কোনো ব্যক্তির সম্পর্কে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টা আমরা লেনদেন করব সেটাকে ব্যক্তিবাচক হিসাব বলে। সম্পত্তিবাচক হিসাব হচ্ছে সম্পত্তির সম্পর্কিত যে হিসাবগুলো নিয়ে আমরা আলোচনা করব বা লিপিবদ্ধ লেনদেন লিপিবদ্ধ করব সেটাকে বলা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। আয় ব্যয় বা নামিক হিসাবটা হচ্ছে যদি কখনো ব্যয় বোঝায় তাহলে সেটা আমরা খরচ বুঝি, এবং আয় বোঝালে আমরা লাভ বুঝি বা ইনকাম বুঝি, সেটাকে আমরা নামিক হিসাব নামে পরিচিত করব। তাহলে ব্যক্তিবাচক হিসাবে আমার ডেবিট ক্রেডিট কিভাবে হবে? ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তি সম্পর্কে যদি কোনো কিছু আলোচনা করা হয় সেটাকে ব্যক্তিবাচক হিসাব বলে। ব্যক্তিবাচক হিসাবে যদি কেউ কিছু গ্রহণ করে তাহলে সেটা ডেবিট, আর কেউ দান করলে ক্রেডিট। অর্থাৎ ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা ডেবিট, ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। আগেই বলেছি যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে ডেবিট, আর কোনো ব্যক্তি যদি কোনো কিছু প্রদান করে তাহলে ক্রেডিট। তাহলে ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। দুই হচ্ছে সম্পত্তিবাচক হিসাব।
সম্পত্তিবাচক হিসাবে যদি কারবারে সম্পদ আসে বা বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর কারবার থেকে সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। আয় ব্যয় বা নামিক হিসাব। ব্যয় বোঝালে ডেবিট, আয় বোঝালে ক্রেডিট। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আধুনিক সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা দেখালাম। তোমরা এটা ভালো করে চর্চা করবে। যেহেতু টাইম আমাদের খুব শর্ট, তাই আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্যান্য কিছু আলোচনা নিয়ে, এবং তারপরে আমরা জাবেদার ভিতরে চলে যাব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। এবং ঘরে থাকো, মাস্ক ব্যবহার করো বাইরে গেলে।